কোনো এক অদৃশ্য কারণে আমার শাশুড়ি মা ফর্সা রঙের মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে, মানে গায়ের রং ফর্সা মানে তার 7 গুণ মাফ। তবে কি আশ্চর্যের বিষয়, ওনার 5টা ছেলের বউয়ের মধ্যে কেউ খুব একটা ফর্সা না, তবে আমি সবচেয়ে বেশি কালো। আমার প্রথম মেয়েটার জন্মের আগে ছিল শীতের সিজন, তখন যেন কাকের মতো কালো হয়ে গিয়েছিল। যদিও এটা আমার কথা না, অন্যদের কথা। তখন আমি মনে মনে সৃষ্টিকর্তার কাছে কিছু চাইতাম, সৃষ্টিকর্তাও আমার সেই ভাষা মনে হয় বুঝতে পেরেছিল। সেজন্যই আমি একটা খুব সুন্দর পুতুলের মতো মেয়ের মা হয়েছি। মানুষ বলে তাদের সন্তান সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেয়, আমি বলবো আমার মেয়েটা হীরার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে। এত আদর এত যত্ন যে সবার কাছে পেয়েছে তা আমি কল্পনাও করতে পারিনি। কিন্তু যতটা জৌলসপূর্ণ ছিল আমার মেয়েটার আগমন, ঠিক ততটাই নিষ্প্রাণ ছিল আমার ছেলের আগমন। যখন আমি আমার মেয়েকে নিয়ে প্রায় পাগল, ঠিক সেই সময় খবর পেলাম আমি দ্বিতীয় সন্তানের মা হব। পরিবারের সবাই আমাকে ভীষণভাবে অবিবেচক ভাবতে শুরু করে। এমন খারাপ সময় আমার ছেলেটার জন্ম হলো যখন ওর বাবা ব্যবসায় মারাত্মক লস খেলো। ওর দাদু অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিল। ও ছিল প্রি ম্যাচিউরড বেবি, ওর ওজন ছিল অনেক কম। এদিকে আমার অগোচরে অনেকে আলোচনা করছিল এরকম বাচ্চারা বাঁচে না, তোর ঘরেই মারা যায়। আমি শুধু দুহাত তুলে সৃষ্টিকর্তার কাছে আমার ছেলেটার জীবন ভিক্ষা চাচ্ছিলাম। ও একদমই আমাকে জ্বালাতো না, সুন্দর করে খেয়ে সারাক্ষণ ঘুমাতো, কান্না করতো না, একা একা হাত পা নেড়ে খেলা করতো। একটা বাচ্চা যে আমার রুমে আছে পাড়া প্রতিবেশীরা অনেকে জানতোই না। পাশের রুমেই আমার মেয়েকে নিয়ে চাঁদের হাট বসতো, কিন্তু কেউ উকি দিয়ে আমার ছেলেটাকে দেখতে আসতো না। কেন যেন মনে হতো ওর বাবা ওর প্রতি অনেক উদাসীন, ছেলেটাকে কখনোই কোলে নিত না। বললে বলতো ও তো একা একাই খেলছে, হয়তো কোলে নিয়ে বসে থাকবো কেন। একদিন দেয়াল ধরে ধরে আলতো পায়ে হেঁটে হেঁটে ওর দাদুর রুমের কাছে গিয়ে দাঁড়ালো। ওর বয়স তখন 1 বছর। সবাই তো অবাক, দৌড়ে এসে ওর দাদু বুকের সাথে লেপটে নিল। তখন অনেকেই বলল পৃথিবীতে ও নিজের যোগ্যতায় জায়গা করে নিয়েছে। আস্তে আস্তে ও রুম থেকে বাহিরে আসা শুরু করলো। শুকনো পাটখড়ির মতো কালো আমার ছেলেটা ঘরের সব বাচ্চার থেকে আলাদা। ও কখনো রুমে প্রস্রাব করেনি, খাওয়া ঘুম খেলনা নিয়ে কারো যন্ত্রণার কারণ হয়নি। আমি যেদিনে দুধ বন্ধ করেছি সেদিনই কোলবালিশ জড়িয়ে ঘুমিয়ে গেছে। ও কখনো আজ পর্যন্ত বাথরুমের স্যান্ডেল ঘরের স্যান্ডেল গুলিয়ে ফেলেনি। ও কখনো গামছা বা টাওয়েল ছাড়া অন্য কোথাও হাত মোছেনি। একদিন ওকে রাগ করে তুই বলেছিলাম, ও ভীষণ কষ্ট পেয়েছিল। প্রায় 2 ঘন্টা মন খারাপ করে বসেছিল। সবাই জিজ্ঞেস করছে কি সমস্যা, অথচ সে কেঁদেছে কিন্তু কাউকে কিচ্ছু বলেনি। 2 দিন পর আমার কানে কানে বলেছে সেদিন তুমি আমাকে তুই বলেছিলে, আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম। একদিন বাসায় মেহমান এসেছিল, তারা অন্য সব বাচ্চাদের সাথে আমার বাচ্চাটাকেও দেখতে চেয়েছিল। কালো শুকনো সাথে ন্যাড়া মাথা থাকায় মাঝপথ থেকে মেহমানের সাথে দেখা না করিয়ে আমার ছেলেটাকে রুমে ফিরে যেতে হয়েছিল। বিষয়টা আমি যখন বুঝতে পারি তখন মনে হয়েছিল কেউ যেন একটা বিষের তীরের ফলা দিয়ে আমার কলিজাটাকে এফোর এফোর করে দিচ্ছে। আমি সেই দিন হাত তুলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছিলাম, হে আল্লাহ, তুমি আমার সন্তানকে শিক্ষা দীক্ষা জ্ঞানে বিজ্ঞানে এত বড় বানিও যেন সবকিছু উতরে সে সবার মন জয় করে নিতে পারে। কোনো বিশেষ কারণে কোনোদিন ওর জন্মদিন ঘটা করে পালন করতে পারিনি, শুধু ওর জন্মদিনে ও সুস্থতার জন্য সবসময় রোজা রাখতাম। আমার ছেলে আজ নিজের যোগ্যতায় নিজের ব্যবহারে এখন ঘরের সবার চোখের মণি, ওর বাবার কলিজার টুকরা। এই লেখাটা লিখেছে কামরুন নাহার মিশু। এটা অনেকে স্বীকার করতে চাইবে না, তবে এটা কিন্তু আসলেই সত্যি। একটা সুন্দর বাচ্চা সংসারে যতটা আদর যত্ন ভালোবাসা পায়, তেমনি একটা কালো বাচ্চা অনেক বেশি অবহেলিত হয়। সুন্দর আমরা সবাই ভালোবাসি, তবে একটা শিশুর মধ্যে এই ভেদাভেদ করলে প্রথম যে হীনমন্যতায় ভোগে সে হলো ওই শিশুটি, কারণ শিশুরা ভালোবাসা আর অবহেলার পার্থক্য খুব ভালো বোঝে। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর একদম শেষে চলে এসেছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।